নমস্কার। আজকে আমি শোনাবো আপনাদের একটি বিদেশ ভ্রমণের কথা। 19 শতকে যখন মেয়েরা সবে বাড়ির গণ্ডি পেরিয়ে স্কুলে যাওয়া আরম্ভ করেছে, সেই সময় কিন্তু বেশিরভাগ ভদ্রমহিলারা অন্দরমহলেই থাকতেন। স্বামীর কর্মস্থল যদি বা কলকাতার বাইরে হতো, তখনও কেউ কেউ হয়তো যেতেন, কিন্তু সেই কর্মস্থল যদি বিদেশ হতো, সাগর পাড়ি দিয়ে যদি বিদেশ হতো, তাহলে খুব মুশকিল। তার কারণ তখনকার দিনে সাগর পাড়ি দিলে তাকে ত্যায্যপুত্র করা হতো, যেমন হয়েছিল কৃষ্ণভাবিনী দাসের সঙ্গে, যিনি প্রথম মহিলা ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন স্বামীর সঙ্গে তার ছোট মেয়েটিকে এখানে রেখে, আর তারপর লিখে ফেললেন প্রথম বাঙালি মহিলার বিদেশ ভ্রমণের কথা, ইংল্যান্ডে বঙ্গমহিলার। তবে আজকে আমি যার লেখা পড়ব সেটি হলো জাপানের কথা। রবীন্দ্রনাথের জাপান যাত্রীরও 4 বছর আগে এই বইটি বেরিয়েছিল। 1907 সালে ঢাকায় হরিপ্রভা বলে একটি মেয়ে এক জাপানি ওয়েমন তাকেদাকে বিয়ে করেছিল। 1912 সালে ওয়েমন তাকেদা তার স্ত্রী হরিপ্রভাকে নিয়ে জাপান পাড়ি দেন, আর এই 4 মাস জাপানে থাকার পর হরিপ্রভা লিখে ফেললেন প্রথম বাঙালি মেয়ে জাপান যাত্রার কথা। বইটির নাম বঙ্গমহিলার জাপান যাত্রা। আমার যখন বিবাহ হয় তখন কেহ মনে করে নাই যে আমি জাপান যাইব, কাহারও ইচ্ছাও ছিল না, কিন্তু আমার বড়ই ইচ্ছা হইতো আমি একবার যাই। সেই ইচ্ছা স্বপ্নেই পর্যবসিত হইত। বিবাহের পর শ্বশুর শাশুড়ির আশীর্বাদ লাভ করিতে ইচ্ছা হইত। তাহাদের নিকট পত্র লিখিয়া যখন তাহাদের ফটো সহ আশীর্বাদপূর্ণ একখানি পত্র পাইলাম ও তাহারা আমাকে দেখিবার জন্য আগ্রহান্বিত হইয়া পত্র লিখিলেন, আমার প্রাণ তখন আনন্দে ভরিয়া গেল। তাহাদিগকে ও তাদের দেশ দেখিবার আকাঙ্ক্ষা প্রাণে জাগিয়া উঠিল। ঈশ্বরেচ্ছায় আমার মনোবাঞ্ছা পূর্ণ হইতে চলিল। যখন জাপান হইতে পুনঃ পুনঃ পত্র পাইয়া যাওয়া মনস্থ করিলাম, তখনও ভাবিতে পারি নাই আমাদের উদ্দেশ্য সফল হইবে, কারণ চারিদিকের অবস্থা কত প্রতিকূল। অর্থবল সামান্য, শরীর অপটু, সম্মুখে শীতকাল, আত্মীয়গণের অনিচ্ছা, অনেকের নানা ভয় প্রদর্শন। যা হোক, এই সকল বাধা সত্ত্বেও সর্ববিঘ্নহারী পরমেশ্বরের ইচ্ছায় সকলই প্রস্তুত হইল। 1912 সালের 30 অক্টোবর যাত্রার সমস্ত ঠিক হইল। কলকাতা যাবার জন্যে নারায়ণগঞ্জে স্টিমারে ওঠাতে এসেছিলেন হরিপ্রভা তাকেদার বাবা শশীভূষণ বসু মল্লিক আর তার ছোট ছোট ভাই বোনেরা। আর সেই স্টিমার যাত্রার কথা হরিপ্রভা লিখছেন। জাহাজে উঠাইয়া সকলেই অশ্রুপূর্ণ নয়নে বিদায় হইলে বাবা অশ্রুসিক্ত নয়নে ব্রহ্ম কৃপাহি কেবলম বলিয়া আশীর্বাদ করিলেন। যতক্ষণ দেখা গেল তাকাইয়া রহিলাম। ট্রেন ঢাকায় ফিরিয়া চলিল। তখনও উহারা ট্রেন হইতে কাপড় নাড়িতেছিলেন, আমিও নাড়িলাম। জাহাজও ছাড়িয়া দিল। অনেকক্ষণ চুপ করিয়া রহিলাম। কত কি চিন্তার উদয় হইতে লাগিল। যখনই মনে হইল প্রিয়জনগণ হইতে কত বহুদূরে যাইতেছি, তখনই 2 চক্ষু জলে পূর্ণ হইল। জাহাজে অত্যন্ত ভিড়, বসিবার স্থান ছিল না। যাদববাবুর এক আত্মীয়া তাকেদাসানকে চিনিতে পারিয়া তার বিছানায় আমাকে বসিতে ও বিশ্রাম করিতে স্থান দেন। কলকাতায় এসে হরিপ্রভা ও তার স্বামী ওয়েমন তাকেদা এক জাপানি পরিবারের সঙ্গে উঠলেন। আর এখানে হরিপ্রভা রাস্তায় দোকানে তাদের নিয়ে যাবার জন্যে, জাপানে লাগার জন্যে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেটা ওর খুব অদ্ভুত লেগেছিল, কারণ তখনকার দিনের মহিলারা তা করতেন না। তো খাওয়ার পর তাকেদাসান সিমেজের সহিত টিকিট করিতে গেলেন।
190 টাকা ভাড়া, 41 টাকা খোরাক। বৈকালে ফিরে এলেন। সিমেজ খান বলিলেন, ভিতরের গরম কাপড় আরো দরকার। তাই বৈকালে তার স্ত্রীর সঙ্গে বাজারে গেলাম। বাজারের উপর দিয়ে মেমদের মতো জিনিস কিনিতে এই প্রথম চলিলাম। প্রথমত আপত্তি করিলাম, গাড়ি করে যাইব বলিলাম, কিন্তু শেষে নিকটে বলে হেঁটেই চলিলাম। 23 টাকা খরচ হইল। 2 জোড়া জুতা, 1 জোড়া স্লিপার, মোজা, দস্তানা, গেঞ্জি ইত্যাদি কিনিয়া সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরিলাম। জিনিস নাকি ভালোই হইয়াছিল। রাত্রে মাংস হয়েছিল, পুরুষদের জন্য জাপানি ধরনের, আমাদের জন্য ভিন্ন। অনেক ভাত খাইলাম। জাহাজে আসিবার সময় মন খারাপ ছিল, চোখের জল রাখিতে পারিলাম না। সিমেজের স্ত্রী বলিলেন, যখন বেরিয়েছ ভয় করিও না, সাহস করে চলে যাও, মন খারাপ করিও না, যে খবর দিও। সিমেজ ও হাতরিসান বিদায়কালে বলিলেন, সুন্দর দেশ, আশা করি আপনি খুব সুখী হইবেন। শীতের জন্য আপনার বড় কষ্ট হইবে, খুব সাবধানে থাকিবেন। আপনার যাত্রা শুভ হোক। জাহাজ ঘাট হইতে ওরা চলিয়া গেলেন। এখন আর আমাদের কোনো কষ্ট নাই, মন বেশ প্রফুল্ল। জাহাজে উঠিলাম। হয় না গোলমাল ও বিশৃঙ্খলা। জাহাজটি মালের জাহাজ, থাকিবার স্থান ঠিক হয় নাই, মাল উঠানো হইতেছে। 1.5 ঘন্টা এদিক ওদিক করে কাটাইলাম। একজন জাহাজের কর্মচারী তার কামরায় বিশ্রাম করিতে দিলেন। 11টার পর নির্দিষ্ট কামরায় গেলাম। ঘরখানি বোধহয় 7 হাত লম্বা, 4 হাত চওড়া, 5 হাত উচ্চ, এর চেয়ে কম ছাড়া বেশি নয়। আলমারির তাকের মতো 2টি 2টি করিয়া 3 দিকে 6টি তাক, প্রত্যেকটিতে একজন করিয়া 6 জন থাকিবার ব্যবস্থা আছে। কিন্তু অসতর্ক হইয়া একটু উঁচু হইলে মাথায় খুব ব্যথা পাইতে হয়। 4 দিকে ঘেরা, পড়িবার ভয় নাই। ঘরের অপর দিকে আমাদের জিনিসপত্র সব গুছাইয়া রাখিয়াছে। ইলেকট্রিক লাইট জ্বলিতেছে, মোমবাতি জ্বালা নিষেধ। গরম বলিয়া একখানি পাখা দিয়া গেল, গরম জল দিল। উপরোক্ত শুইবার স্থানগুলির মধ্যে 2টি অন্য মাল দিয়ে ভরা। 2টির ভিতরে তক্তা ছিল না, 2টি ব্যবহার উপযোগী ছিল। আমরা একটিতেই আজ রহিলাম। 6 তারিখে জাহাজ ছাড়ল। হরিপ্রভার মন খুব খারাপ। স্বভাবতই তিনি বুঝতে পারছেন না একটা নতুন দেশে যাচ্ছেন, কি হবে, আর ফিরতে পারবেন কিনা। তার উপর আবার ওয়েমন তাকেদার জ্বর। তিনি ওষুধ দিলেন। তার প্রথম জাহাজ যাত্রার কথা বর্ণনা দিচ্ছেন। প্রায় 3 ঘন্টা জাহাজ চলিয়া 8টার সময় বোধহয় ভাটা পড়াতে বন্ধ হইল। সারা দিন রাত বন্ধ হইল। প্রায় 600 ছাগল ভেড়া এই জাহাজে করে সিঙ্গাপুর যাইতেছে। সেইগুলি আমাদের খুব নিকটে, বাথরুমে ওইগুলির পাশ দিয়ে যেতে হয়। আর আমাদের ঘরের পাশে জাহাজের ভাড়ার ঘর, খাদ্যদ্রব্যাদি সব এই ঘরে থাকে। সে ঘরে বোধহয় শুকনো মাছও আছে। এই দুয়ের গন্ধে আমরা টিকিতে পারি না। কত এসেন্স ব্যবহার করি, কিছুতেই পারি না। আজ মালপত্র সরাইয়া বাকি সিটগুলি খালি করে দিল। আজ এক একজন এক এক বিছানায় শইলাম। রাত্রে বেশ ঘুম হইল। নীরবে প্রার্থনা করিলাম। 7ই নভেম্বর ভোরে 6টার পূর্বে জাহাজ ছাড়িল। হাত মুখ ধুয়ে কাপড় চোপড় পরে উপরে গেলাম। নদী ক্রমশই বিস্তীর্ণ হইতেছে। আমার ইচ্ছা ঠিক যেখানে সমুদ্র নদীর মিলন হইয়াছে সেই স্থানটা দেখিব। চা আসিল, নিচে এসে চা খেয়ে আবার উপরে গেলাম। নদী খুব প্রশস্ত, শেষে আর কুল কিনারা কিছুই দেখা যায় না। ভাবিলাম এই বুঝি সমুদ্র, কিন্তু কই, জল তো নীল নয়, নদীর জলের মতো। জাহাজ দোলে না। তাকেদা সান বলিলেন, অল্প পরেই সমুদ্র, এখনো নদী শেষ হয় নাই। কিছুক্ষণ পরে পরিষ্কার জল দেখা দিল। নদী ও সমুদ্রের সঙ্গম স্থলে আসিয়া দাঁড়াইয়াছি। পরিষ্কার জল দেখিয়া এই সময় স্নান করিতে গেলাম। আমি আজ বেশ তৃপ্তির সহিত আলু সিদ্ধ ভাত খাইলাম। ভাগ্যে ভাতটা ভালো, তাই রক্ষা, নতুবা বড়ই মুশকিল হইতো। আমি চিরকালই ফেনা ভাত খাইতে ভালোবাসি। এও প্রায় সেই রকম। এই ভাতের ফ্যান গলে না, ভাতেই থাকে। খাওয়ার পর
ক্ষুদ্র জানলা দিয়ে মুখ ধুইতে যাইয়া দেখি এখন জল ঘোর সবুজ নীলাভ। বুঝলাম এবার সত্য সত্যই সমুদ্রে পড়িয়াছি। ভারী আনন্দ হইল। তাড়াতাড়ি উপরে ডেকে গেলাম। যেতে 5 মিনিট দেরি হইল। যে দেখি একবারে নীল জল, নীল কালির মতো। জাহাজ এখন অল্প দুলিতেছে, প্রায় নৌকার মতোই, কি তাহা অপেক্ষা কম। অনেকক্ষণ কিছু না ধরে দাঁড়াতে পারি না। সমুদ্র দেখে বড়ই আনন্দ হইল। নিচে নীল জল, ওপরে নীলাকাশ, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ঢেউ, কেবলই ঢেউ, পরস্পর যেন একটার গায়ে একটা ঢলিয়া পড়িতেছে। অসীম অনন্ত জল, কি সুন্দর, কি আনন্দ। আজ থেকে কেবল আমরাই বোধহয় এখানে থাকিব। বৈকালে এসরাজ বাজাইলাম। বসিবার স্থান নাই। বিছানায় বসিলে উপরে মাথা ঠেকে। উপরের দিকে অনেক লোক, নিচে ছাগল। বাক্সের উপর বসে আস্তে আস্তে কয়েকটা গান করিলাম। 8ই নভেম্বর প্রাতে হাত মুখ ধুইয়া উপাসনা করে উপরে ডেকে গিয়ে বসিলাম। অসীম অনন্ত সমুদ্র বইয়ের কিছুই দেখিবার উপায় নেই। উপরে সুন্দর বাতাস, কিন্তু অনেক লোক, বসিবার স্থান বড় পাওয়া যায় না। নিচে বড় গরম, রাতেও বড় গরম বোধ হয়। সিঙ্গাপুরের লোকগুলিও ছাগলগুলি নেবে যাবে, তারপর আমাদের সকল বিষয় সুবিধা হবে। রেঙ্গুনে ওরা 10 তারিখে পৌঁছলেন, কিন্তু ওখানে এত বৃষ্টি যে ওখানে কিছু দেখতে পারলেন না। তারপর ওখানে কয়েকদিন থেকে ওরা সিঙ্গাপুরে এলেন। জাহাজে হরিপ্রভার সময় কাটাতেন, কখনো গান গেয়ে, কখনো বা এসরাজ বাজিয়ে, আর কখনো সেলাই করে। 21-এ শহর বেড়াতে গেলাম। সমুদ্রের তীরবর্তী স্থানগুলি বড়ই সুন্দর। সমুদ্রের তীরেরই ছোট ছোট পাহাড়। রাস্তায় ধুলা নাই, তৈলে সিক্ত। শহরের রাস্তার উভয় পার্শ্বে দোকান, তৎসম্মুখে ফুটপাত। ফুটপাতের উপর ছাদ। রৌদ্র বৃষ্টিতে পথিকদের কষ্ট হয় না। সস্তায় ট্রাম, ঘোড়ার গাড়ি, রিকশো, মানুষ টানা ইত্যাদি চলে। চীনা ও মালয়ী লোকই বেশি। এখানে জাপানিও অনেক আছে। ফিরিবার সময় ট্রামে চড়িলাম। আমি এই প্রথম ট্রামে উঠিলাম। 22শে নভেম্বর রাতে আমাদের জাহাজ সিঙ্গাপুর ছাড়িল। আমরা ডেকে দাঁড়াইয়া দেখিলাম। পরে ঘরে এসে চা খাইলাম। 8 ঘন্টা খানেক পর দাঁড়ানো অসম্ভব হইয়া উঠিল, কারণ এখন স্থির সমুদ্র ক্রমে অস্থির হইয়া উঠিয়াছে। বিছানায় শুইয়া পড়িলাম। জাহাজ খুব দুলিতে লাগিল। শরীর অস্থির, গা বমি বমি করিতে লাগিল। অত্যন্ত কষ্ট বোধ হইতে লাগিল। কিছুতেই শান্তি নাই। বৈকাল হইতে জাহাজ অত্যন্ত দুলিতে লাগিল। সমুদ্রের ঢেউ ভয়ানক গর্জনে জাহাজের উপর হুস হুস করে এসে সব ভিজিয়ে দেয়। জিনিসপত্র যাহা উপরে ছিল নিচে পড়ে একবার এপাশে আবার ওপাশে গড়াইতে লাগিল। পরে 2 জন বয় এসে সব জিনিস নিচে পরস্পর ঠেকা দিয়ে রেখে গেল। কিছু না ধরে কেউই দাঁড়াতে পারে না। বেঞ্চে বসলে সম্মুখ দিকে পড়ে যেতে হয়। বিছানার 4 দিকে কাঠের ফ্রেম, তাই পড়বার ভয় নাই। তবুও আমাদের বিছানা পাশাপাশি ভাবে থাকাতে ও কিছু লম্বা হওয়াতে একবার পায়ের দিকে নেমে যেতে হয়, আবার মাথার দিকে উঠতে হয়। এইভাবে তারা হংকং পৌঁছলেন, আর তার কিছুদিন পরে তারা সাংহাই পৌঁছলেন। 13ই ডিসেম্বর অবশেষে তারা জাপান পৌঁছলেন। জাপানের প্রথম পোর্ট মেজিতে। আজ আমার বড়ই আনন্দ, কারণ জাপান রাজ্যে আসিয়াছি। এখানে ডাক্তার জাহাজের আরোহীদের পরীক্ষা করিলেন। আমরা নৌকো করে নেমে বেড়াতে গেলাম। জাপান দেখে বেশ আনন্দ হইল। বৃষ্টি হওয়াতে রাস্তা কর্দমময় ছিল, জুতা পায়ে চলা মহা মুশকিল। তার উপর আবার খুব শীত। দেখিবার জিনিস বিশেষ কিছুই নাই। শহরটি অপরিষ্কার ও কর্দমময় দেখা গেল। এখানে অনেক জাপানি আমাকে বিদেশি দেখে ব্যগ্র হয়ে দেখিতে লাগিল। 15ই ডিসেম্বর বৈকালে কোবে পৌঁছিলাম। জাহাজ লাগিবার পূর্বে ডাক্তার পরীক্ষা করিলেন। হংকং এর পর হইতে মাত্র 3-4 জন জাপানি আরোহী ছিলেন। আমরা এখানে নামিব পূর্বেই এক হোটেলে জানানো হয়েছিল। হোটেলের লোক এসে আমাদের জিনিসপত্র গুছাইয়া লইল। এদেশের রাস্তা ভালো নয়, রাস্তায় ফুটপাত নাই। এদেশি লোক বুগুরি নামক কাঠের খড়ম পরিয়া বৃষ্টি ও বরফপাতের সময় চলাচল করে। বুগুরির তলায় উচ্চ কাঠের দ্বারা মাটি উঠিয়া উঠিয়া
রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত কাদা হয়। এরা উচ্চ হইতে উচ্চতর বুগুড়ি ব্যবহার করে, তাহাতে এদের কিছু যায় আসে না, কিন্তু জুতাধারীদের বড় বিপদ। আমরা হোটেলে উঠিলাম। বাড়িটা কাঠের, বেড়া, প্রাচীর, গৃহের মেঝে সব কাষ্ঠ নির্মিত। মেঝেতে মাদুর মোড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে জুতা খুলে চকচকে সিঁড়ি দিয়ে উপরে উঠিলাম। বসিতে তুলা ভরা ফুতন দিল। হোটেলের দাসীগণ যখন যাহা প্রয়োজন হয় অত্যন্ত যত্নের সহিত ও বিনীতভাবে সম্পন্ন করে। ইহাদের আদর যত্ন বড়ই প্রীতিকর। প্রবেশ মাত্র মাথা নোয়াইয়া অভিবাদন করিয়া জিজ্ঞাসাদি করে, হাঁটু গেড়ে বসিয়া নম্র ও সুমিষ্টভাবে কথা বলে। সম্মুখ হইতে যাওয়ার সময় মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করে। সন্ধ্যাকালে দুইজন পত্রিকার সম্পাদক সাক্ষাৎ করিতে আসিলেন এবং আমাদের বিষয় জ্ঞাত হইয়া সংবাদপত্রে আমাদের সংবাদ ও ছবি দিতে চাইলেন। তৎপরদিন খবরের কাগজে বাহির হইল, মিস্টার তাকেদা ইন্ডিয়ার অমুকের কন্যাকে বিবাহ করিয়া কয়েক বৎসর পর সস্ত্রীক পরমানন্দে স্বদেশে আগমন করিয়াছেন। আনন্দ যেন চক্ষু হইতে উথলাইয়া পড়িতেছে। স্টেশনে আমার দুই দেবর এসছিলেন। আমরা নামিতে নামিতেই দেখি স্টেশন ক্রমে লোকারণ্য হইতেছে। সকলে ইন্দোজিন দেখিবার জন্য ছুটিয়া আসিতেছে। আমরা রিক্সা করে বাড়ি আসিলাম। জাপানে ঘোড়ার গাড়ি নাই বলিলেই হয়, এখানে রিক্সা একজন বসে ও মানুষ ঘোড়ার মতো টানে। বাড়ি এসে পৌঁছলাম। বাড়ি একখানা গ্রামে, চারিদিকে মাঠ। স্টেশন হইতে এই গ্রামটি অনেক দূরে। গ্রামের নিকটস্থ হইতেই আত্মীয় স্বজনগণ পরিবেষ্টন করিয়া বহু লোক একত্রে আনন্দ প্রকাশ ও অভিবাদনাদি করিতে লাগিলেন। হরিপ্রভাকে দেখতে প্রচন্ড ভিড় জমে যায়। এতদিন পরে ছেলে বাড়িতে এসেছে, সঙ্গে তার বিদেশিনী স্ত্রী। আর এর আগে বিশেষ করে গ্রামে, জাপানের গ্রামে এরকম এই দেশের মহিলা তো কেউ দেখেনি, তাই জন্য লোকের প্রচুর কৌতূহল। তাকেদা সানের আত্মীয় স্বজনগণ আজ আমরা আসিব বলে নিমন্ত্রিত হইয়া একত্র হইয়াছিলেন। আজ 9 বৎসর পরে যে পিতামাতা ও আত্মীয়গণ বহুদিন পুত্রের কোনো সংবাদ না পাইয়া বিদেশে তাহার মৃত্যুই স্থির করিয়াছিলেন ও পরে সংবাদ পাইয়াও মিলিত হইবার আশা প্রায় ছাড়িয়া দিয়াছিলেন, তাহারা আজ কত আনন্দিত হইলেন। হরিপ্রভা জাপানে অনেক জায়গায় গেছেন, ওখানের নানান মন্দিরও ঘুরেছেন। ওরা জাপানে ডিসেম্বরে পৌঁছেছিলেন, এবার জানুয়ারি মাস পড়ল। 1 জানুয়ারি ওখানে কিরকম ভাবে উদযাপিত হয় সেটা লিখেছেন। 1 জানুয়ারি নববর্ষ। পূর্বদিন ঘরের মাদুর তুলিয়া সব পরিষ্কার করা হয়। সকলে নববর্ষে ভূষিত হইয়া আমোদ আহ্লাদ করে। জানুয়ারি মাসের প্রথম দিন শহরে লোকেরা নববর্ষের আমোদ করিয়া থাকে। 7 দিন নববর্ষের আমোদ হয়। কয়দিন ধরিয়া মন্দিরে পূজাদি হয়। নানাবিধ ক্রীড়া, কৌতুক, সৈন্যদের কুচকাওয়াজ ইত্যাদি হয়। হরিপ্রভার ছোট ননদ টোকিওতে থাকতেন। ওরা ওর কাছে 20 দিন ছিলেন। সেইখানে টোকিও শহরের ট্রাম, টোকিও শহরের স্কুলের শিক্ষা কিরম, যাতে একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারে, এইসবের বর্ণনা উনি দিয়েছেন। রাস্তার ধারে স্থানে স্থানে এক একটি ক্ষুদ্র কুঠুরিতে পুলিশ বসে থাকে। তাহার কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করিলে বলে দেয়। জাপানে পুলিশের নিকট তরবারি থাকে। পুলিশ কোনরূপ অত্যাচার উৎপীড়ন না করিয়া শান্তি রক্ষা করে এবং সকলের সহিত শিষ্ট ব্যবহার করে। স্থানে স্থানে টেলিফোন করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে। 5 পয়সা দিয়ে টেলিফোনে 5 মিনিট কথা বলা যায়। 16 জানুয়ারি আমরা একটি মেয়েদের স্কুল দেখিতে গিয়াছিলাম। স্কুলের এক শিক্ষয়িত্রী আমাকে সব দেখাইলেন। ইনি ইংল্যান্ডে গিয়াছিলেন, সুশিক্ষিতা, ইংরাজি বেশ জানেন। 2-3 ঘন্টা ঘুরিয়া ঘুরিয়া দেখিলাম। স্কুলটিতে রসায়ন, উদ্ভিদবিদ্যা, ভূবিদ্যা, সাধারণ শরীরতত্ত্ব ইত্যাদি কলেজের পাঠ্য উন্নত বিষয় হইতে রন্ধন কার্য, ধোপার কাজ, গৃহাদি পরিষ্কার, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যানের কাজ, সেলাই, গান বাজনা, শিল্প কাজ, ড্রয়িং, নীতিশিক্ষা, ইংরেজি ভাষা
ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। শিশুদের বই পড়ানো হয় না। তাহাদিগকে কাগজ কাটা, ছবি আঁকা, মাটির দ্রব্যাদি প্রস্তুত করা ও গল্পচ্ছলে নীতি বিষয়ে নানা প্রকার শিক্ষা দেওয়া হয়। অভিবাদন, ধন্যবাদ প্রদান যেন প্রতি কথায় লাগিয়াই রহিয়াছে। একটু অনুগ্রহ পাইলেই মাথা নিচু করিয়া ধন্যবাদ প্রদান করিতে থাকে। কথা বলিবার এরূপ রীতি যে তাহাতে নিজের ক্ষুদ্রতা প্রকাশ পায় ও অপরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। বিদায়কালে অভিবাদনাদি করিয়া বিদায় লইলে আবার এসো বলিয়া বিদায় দেয়। জাপানের নিরক্ষর স্ত্রী পুরুষ অতি বিরল। গভর্নমেন্টের বিশেষ চেষ্টায় সকলেই 8 বৎসর বয়স হইতে স্কুলে যাইতে বাধ্য। পূর্বে প্রায় মার নিকট হইতেই শিক্ষাপ্রাপ্ত হয়। জাপানি অক্ষর বড় কঠিন। নির্দিষ্ট কতগুলি অক্ষর আছে, তাহার প্রত্যেকটির কোনো কোনোটা 8-10 রকম আকারে লিখিত হয়। তাছাড়া এদের এক একটি শব্দের জন্য এক এক রকম অক্ষর আছে। তাহা যে যত শিখিতে পারে সে তত বিদ্বান বলিয়া গণ্য। হরিপ্রভাত ব্রাহ্ম ছিলেনই, ওয়েমন তাকেদাও ব্রাহ্ম ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। ওখানে মাঘোৎসব, ওরা এক ভারতবাসীর বাড়িতে মাঘোৎসবের দিন তারা ব্রহ্মোপাসনা করেন। কিয়োতো একসময় জাপানের রাজধানী ছিল। হরিপ্রভা সেখানে গেছেন। তারপর ওসাকা বলে যে শহর জাপানে, সেখানেও ঘুরেছেন, সেখানকার কথাও লিখেছেন। একটা কথা লিখেছেন যে জাপানের রান্না ওর একদম ভালো লাগেনি। জাপানের যে জাপানি রান্না তা খেতে একদমই ভালো না। রন্ধনাদি আমাদের দেশ হইতে সম্পূর্ণ ভিন্ন। ভাতের ফেলা হয় না, একেবারে এরূপভাবে জল দেওয়া হয় যাতে চাউলগুলি ঠিক রকম সিদ্ধ হয়। তৈল, ঘৃত ও মশলা ছাড়া তরকারি, মাছ ও মাংস সয়া নামক এক প্রকার দুর্গন্ধযুক্ত লবণাক্ত তরল পদার্থ দিয়া সিদ্ধ বা অর্ধসিদ্ধ করা হয়। মাংসগুলি নামমাত্র সিদ্ধ করিয়া লওয়া হয়। কাঁচা শুষ্ক মৎস্য ও লবণাক্ত মৎস্য পোড়া ইত্যাদি ইহারা খুব আহার করে। মূলা এদেশের অতি প্রিয় খাদ্য। ভাত একটি পাত্রে লইয়া একজনে ওই বাটিতে ভাত উঠাইয়া দেয়, বাম হস্তে ভাতের বাটি ধরিয়া আহার করে। 2টি কাঠি ভাত খাওয়ার জন্য ব্যবহৃত হয়। কোনো দ্রব্য হাত দিয়া খাওয়া এদের নিয়ম বিরুদ্ধ। এরা দুধের কোনো জিনিস প্রস্তুত করে না, ঘি বা কোনো মিষ্ট দ্রব্য প্রস্তুত করে না। এখানকার মিঠাই মটর ডাউল বা চাউল দিয়া প্রস্তুত হয়। মটর ডাউল দ্বারা তোফু নামক এক প্রকার ছানার মতো জিনিস প্রস্তুত করে। খেতেও ছানার মতো ঠান্ডা, মন্দ নয়। ইহা ভাজিয়াও খাওয়া যায়। তোফু ভাজা ছোট ছোট করিয়া বিট প্রভৃতি কুচাইয়া কিঞ্চিত সয়া দিয়া ভাত রাঁধে, তাহা অনেকটা আমাদের পোলাও শ্রেণীর আহার্য। জাপান ভূমিকম্পের দেশ বলে বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি। বাইরে থেকে এই বাড়িগুলির কোনো শোভা নেই, কিন্তু হরিপ্রভা বলছেন ভেতরে ঢুকলে খুব সুন্দর। গৃহখানি ভূমি হইতে প্রায় 1 ফুট উচ্চ কাঠের মাচার উপর অবস্থিত। ঘরের মেঝে মোটা মাদুর দ্বারা আবৃত। ঘরের ছাদ মাটির খোলা বা খড় দ্বারা প্রস্তুত। গৃহে আসবাবপত্র প্রায় কিছুই নাই। বসিবার জন্য চেয়ার টেবিল ব্যবহৃত হয় না। ইহারা জুতা বা পাদুকা লইয়া গৃহে প্রবেশ করে না। মেঝেতে ফুতানের উপর হাঁটু গাড়িয়া বসে। ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলা ময়লা নাই। বিছানাদি কাঠের বা কাগজের সুদৃশ্য বেড়ায় আবদ্ধ এক কোণে বন্ধ করে রাখা হয়। প্রতি গৃহে এক একটি সুদৃশ্য পিতল নির্মিত বাক্সে গৃহদেবতা বুদ্ধ মূর্তি রক্ষিত। প্রতিদিন গৃহস্বামী ধূপ ধুনা ও আলো জ্বালিয়া প্রাতে ও সন্ধ্যায় পূজা করেন। গৃহকর্ত্রী কয়েকটি ভাতের ডালা সাজাইয়া ভোগ দেন ও ফুলদানিতে ফুল ও পাতা সাজাইয়া রাখেন। স্ত্রী পুরুষের পোশাক অভিনব, তার সম্বন্ধে তিনি লিখেছেন। আর তিনি যেটা লিখেছেন মেয়েদের সম্বন্ধে, যে তিনি পরিবারের মধ্যে থেকেছেন বলেই মেয়েদের তার পর্যবেক্ষণ শক্তি দিয়ে
খুব সুন্দরভাবে মেয়েদের কথা উনি বর্ণনা করেছেন, তাদের পছন্দ অপছন্দের কথা। এদের পোশাক আমাদের পক্ষে অদ্ভুত বলে মনে হয়। স্ত্রী পুরুষের প্রায় এক ধরনেরই পোশাক। পোশাকের মধ্যে কিমোনো প্রধান, ইহা পা পর্যন্ত পড়ে, সম্মুখের দিকটা খোলা, দুই ধার একটার উপর আর একটা রেখে ওবি নামক একটা চওড়া মূল্যবান ফিতা দ্বারা কিমোনোটি বন্ধ করা হয়। ওবিটা খুব লম্বা, কোমরে জড়াইয়া পশ্চাৎ দিকে একটি ফাঁস দিয়ে রাখে। কিমোনোর হাতের নিচে কতকটা কাপড় বলের মতো ঝোলানো থাকে, ইহা পকেটের কাজ করে। মেয়েরা চুলের খুব যত্ন করে, মাসের মধ্যে দু একবার চুল পরিষ্কার করা ভিন্ন চুল ভিজায় না। এদের মতো আজানুলম্বিত সুদীর্ঘ কৃষ্ণকেশ খুব কমই দেখা যায়। চুল বাঁধার ফ্যাশনও অনেক। মাথায় টুপি বা কাপড় কিছুই দেয় না, সুন্দর করিয়া চুল বাঁধিয়া নানা প্রকার নকল ফুল ফিতা কাঁটা গুঁজে দেয়। স্বহস্তে এত সুন্দর করিয়া চুল বাঁধা অসাধ্য, সেজন্য অপর লোকে বাঁধিয়া দেয়। হরিপ্রভা জাপানে মহিলারা পিঠে বাচ্চা নিয়ে ঘোরে, সেখানে বাচ্চা নিয়ে পিঠে সব কাজকর্ম করে, এটা দেখে ওর ভারতের বাংলার সাঁওতালদের কথা মনে পড়ল। তিনি দেখছেন ওখানে মহিলারা সব জায়গায় কাজ করে, মাঠে কাজ করে, কৃষিকর্মের কাজ করে, তারপর অফিসে, দোকানে, পোস্ট অফিসে, সব জায়গায় মহিলারা কাজ করছে। তিনি বলছেন যে এখানে মেয়েদের অবরোধ নেই। আর জাপানের মেয়েদের সঙ্গে আমাদের বাংলার ভারতের মেয়েদের সঙ্গে তুলনা করে বলছেন যে কত আলাদা। হরিপ্রভা বলছেন আমাদের দেশে মেয়েরা সারাদিন রন্ধন কার্যে সময় ব্যয় করে, তাদের আর কিছু করার থাকে না। কিন্তু জাপানে শুধু রাঁধা বাড়াটা মেয়েদের কাজ নয়, তারা সব কিছু করে, তারা অনেক কিছু করে। একটা মজার জিনিস লিখেছেন যেটা ওর খুব মজার লেগেছে, জাপানের স্নান। স্নান এখানে প্রায় সকলেই সন্ধ্যাকালে করে। গরম জলের টবে শরীর ডুবাইয়া স্নান করে। ওরূপ স্নান শীতকালে খুব আরামপ্রদ, কিন্তু জাপানিরা গ্রীষ্মকালেও প্রতিদিন গরম জলেই স্নান করে। স্থানে স্থানে সরকারি স্নানাগার আছে, যাদের বাড়িতে গরম জলে বন্দোবস্ত না থাকে তারা সেখানে স্নান করে। একটা চৌবাচ্চায় গরম জল থাকে, সকলে তাহার ভিতরে শরীর ডুবাইয়া স্নান করে। প্রতিজনকে স্নানের জন্য 2-3 পয়সা করে দিতে হয়। কোনো প্রকারে তাড়াতাড়ি ডুব দিয়া শুদ্ধ হওয়ার জন্যেই এরা স্নান করে না। প্রতিজন প্রতিদিন প্রায় অর্ধ ঘন্টা দেহ মার্জনা করিয়া পরিষ্কার করে, সময় সময় অপরের সাহায্যও লইয়া থাকে। এখানে কেউ খালি পায়ে খালি গায়ে থাকে না। এদের পোশাক পরিচ্ছদ বেশ সভ্য, কিন্তু স্নানের সময় সরকারি স্নানাগারেও সকলে একত্রে বিবস্ত্র হইয়া স্নান করিতে লজ্জা বোধ করে না। হরিপ্রভা জাপানের মেয়েদের, ছেলে মেয়েদের বিয়ে কিভাবে হয় সেটা লিখেছেন। বিয়ে এবং তারপরে বিবাহ বিচ্ছেদও হতে পারে। ঘটক বিবাহ ঠিক করিলে পিতামাতা বরকন্যার মত স্থির হইলে নির্দিষ্ট দিনে কন্যা তাহার পোশাক পরিচ্ছদ গৃহ সামগ্রী সমুদায় লইয়া উৎকৃষ্ট বেশে সুশোভিত হইয়া শ্বশুরবাড়ি যাত্রা করে। কনে বহুমূল্য রেশমের পোশাক পরিয়া পরিপাটিরূপ চুল বাঁধিয়া মুখে পাউডার দিয়া সৌন্দর্যের মাত্রা আরো বৃদ্ধি করে। এই রূপে সাজসজ্জা করিয়া রিক্সা করিয়া যখন যায় তখন তাহাকে পরীর মতো দেখা হয়। শ্বশুর বাড়ি হইতে কন্যাকে নিতে 2-1 লোক আসে। পাত্রী পৌঁছিলে তাহাকে অভ্যর্থনা করিয়া লইয়া বর কনে একত্রে গৃহদেবতাকে প্রণাম করে। কনে এ সময় মাথায় একটা পাতলা কাপড় দিয়া মুখ ঢাকিয়া রাখে। উভয় 3 বার একটু একটু জাপানি মদ সাকে পান করে ও গুরুজনদের দেয়। ইহাতেই বিবাহ হইয়া গেল। পরে সকলে খাওয়া দাওয়া করে।
এদেশে প্রায় সকলেই সাকে নামক জাপানি মদ পান করে। বিশেষ নিমন্ত্রণাদিতে পান করিতে হয়। আমাদের প্রায়ই এ বিষয়ে ক্ষমা চাইতে হতো। এদের জন্ম মৃত্যুতে পূজা মন্ত্রাদি অনুষ্ঠান আছে, কিন্তু বিবাহে কিছুই নাই। কেননা বিবাহটা এরা শারীরিক সম্বন্ধ বলিয়াই মনে করে। তজ্জন্য ইহাতে বাহিরের আমোদ ব্যতীত আত্মিক কোনো অনুষ্ঠানের প্রয়োজন বোধ করে না। তবে মাঝে মাঝে বিধবা হইয়া স্ত্রী পেট কাটিয়া সহমরণে যায়, বা চুল কাটিয়া সন্ন্যাসীর বেশে প্রতিশ্রুতি ধারণ করিয়া অনন্ত মিলনের দিকে ধাবিত হয়। হয়তোবা পিতামাতা কন্যার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে ইচ্ছুক হইলে কন্যা তার প্রেমাস্পদ সহ একত্রে সমুদ্রে ঝাঁপ দেয়, বা পেট কাটিয়া হারেকিরি উভয় অনন্ত মিলনের জন্য জীবন বিসর্জন করে। বিবাহযোগ্য যুবক যুবতী পরস্পরকে সাধারণত নিজেরাই মনোনীত করে, অথবা অভিভাবক স্থির করার পর স্ব মতামত প্রকাশ করে। কোনো কোনো স্থলে মেয়েদের মতামতের অপেক্ষা করা হয় না। মেয়েদের পতির আত্মীয় স্বজন ও শ্বশুর শাশুড়ির সেবা পরম ধর্ম। ইহার কোনরূপ অন্যথা হইলে স্ত্রী অত্যন্ত লাঞ্ছিত হন। এমনকি শাশুড়ির অপছন্দ হইলে স্বামী অনায়াসে স্ত্রী পরিত্যাগ করিতে পারেন। এদের স্ত্রী পরিত্যাগ ও পুনর্বিবাহ প্রথা প্রচলিত আছে, কিন্তু কম লোকেই এরূপ করিয়া থাকে, একাধিক বিবাহ করে না। বইটির শেষে হরিপ্রভা জাপানে তার এই 4 মাস কিরকম কেটেছিল তার শ্বশুরবাড়ির কথা ও এখানকার লোকেদের কথা লিখেছেন। আমার শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য আত্মীয়গণ সর্বদা আমার যাহাতে কোনো কষ্ট না হয় তাহাই করিতেন। আমার সকল কাজ তিনি করে দিতেন। কূপ হইতে কদাচিৎ জল তুলিতে বা বস্ত্রাদি কাছিতে গেলে তাহা আমার হাত হইতে জোর করিয়া লইয়া নিজে সম্পন্ন করিতেন। আমি আপত্তি করিলে বলিতেন, শীতে কষ্ট হইবে ও অসুখ হইবে। শীতে অগ্নিপাত্র লইয়া যখন বসিয়া থাকিতাম, আমার গাত্র কম্বলাদি শীত বস্ত্র দ্বারা ঢাকিয়া দিতেন। স্নান করিবার সময় গাত্র মার্জনা করিয়া দিতেন। অকর্মণ্য ভাবে বসিয়া থাকিতে কষ্টকর বোধ হইত বলিয়া আমাকে কিমোনো প্রভৃতি সেলাই করিতে দিতেন। যে সকল স্থানে কোনো আনন্দের ব্যাপার বা কিছু দর্শনীয় থাকিত তথায় লইয়া যাইতেন। আমাকে বিদেশী বলিয়া কোনরূপ ঘৃণা বা অসন্তোষ প্রকাশ তো দূরের কথা, কিসে আমার চিত্ত বিনোদন করিবেন তার জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। কেবল নিজ বাটিতে নয়, যে কোনো স্থানে নিমন্ত্রিত হইয়া বা নিজ প্রয়োজনে যাইতাম, বিদেশী বলিয়া সকলেই আমাকে দেখিতে আসিতেন ও নানা সংবাদ শুনিতে আগ্রহান্বিত হইতেন। আমাদের অভ্যর্থনার জন্য যে কি ব্যবস্থা করিবেন তাহা ঠিক করিতে পারিতেন না। সাধ্যানুসারে যত্নাদি করিয়াও আমার অত্যন্ত কষ্ট অসুবিধা হইতেছে, কিছুই করিতে পারিতেছেন না ইত্যাদি বলিয়া দুঃখ প্রকাশ করিতেন। এরূপ 4 মাস কাল সকলের আদর যত্নে আনন্দিত মনে জাপানের নানা দেশ ও নানা স্থান দেখিয়া 12 এপ্রিল জাপান হইতে যাত্রা করি এবং মেলে 25 দিনে ভারতে পৌঁছই। আসিবার সময় শাশুড়ি ও এক ননদ পুত্র সহ কোবে পর্যন্ত আসিয়া আমাদিগকে জাহাজে তুলিয়া দিলেন। বিদায়কালে কাঁদিতে কাঁদিতে বিদায় লইলেন। আমি তাকেদাজানকে বলিতে লাগিলাম, সকলে আমার কত যত্ন আদর করিলেন, কিন্তু আমার কর্তব্য আমি পালন করিতে পারিলাম না। তাহাতে তাহারা বিদেশে কত কষ্ট পাইতে হইল, কিছু করিতে পারিলাম না ইত্যাদি বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। বিদেশে এমন সরল স্বভাবা স্নেহপরায়ণা শ্বশ্রু ঠাকুরানীর মার মতো যত্ন ভালোবাসা পাইয়া ইহার সহিত বাস করিতে ইচ্ছে হয়, কিন্তু সে সম্ভাবনা কোথায়? 1890 সালে ঢাকাতে হরিপ্রভা বসু মল্লিক জন্মগ্রহণ করেন। তার বাবা শশীভূষণ ও মা নগেন্দ্রবালা একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, আর যার নাম পরে হয়েছিল মাতৃনিকেতন। তারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, এই জন্যে তাদের দৃষ্টিভঙ্গি স্বভাবতই হিন্দু সমাজের থেকে আলাদা ছিল। তাই ওয়েমন তাকেদাকে যখন বিয়ে করলেন হরিপ্রভা বসু মল্লিক, তারা তাকে উৎসাহই দিয়েছিলেন।
উয়েমান তাকেদা জাপান ছেড়ে এখানে যখন চলে এসেছিলেন ঢাকাতে, উনি একজন রসায়নবিদ ছিলেন। উনি একটা সাবানের কারখানা তৈরি করেছিলেন। 9 বছর উনি জাপান ছাড়া ছিলেন। তখন তার মা বাবা ভেবেছিলেন যে ছেলে বোধহয় মারা গেছে। সেই জন্য যখন 9 বছর পরে নিজের স্ত্রীকে নিয়ে, বাঙালি স্ত্রীকে নিয়ে উনি জাপানে গেলেন, তখন সবাই খুব আনন্দ হয়েছিল। এই 4 মাস কাটিয়ে ফিরে এসে লিখেছিলেন হরিপ্রভা বঙ্গমহিলা জাপান যাত্রা। কিন্তু তারপরে 1941 সালে তিনি পাকাপাকিভাবে জাপানে থাকার জন্য চলে গিয়েছিলেন। এই সময় তিনি নেতাজি ও রাসবিহারী বসুর সংস্পর্শে আসেন এবং আজাদ হিন্দ ফৌজের রেডিওতে বাংলা সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেন। তিনি তখনও আরেকটি বই লিখেছিলেন তার তখনকার অভিজ্ঞতা নিয়ে। হরিপ্রভার এই বঙ্গমহিলা জাপান যাত্রা বইটি শুধু একটি ভ্রমণ কাহিনী বললে ভুল হবে, কারণ এখানে নানান দেশের নানান জায়গার বর্ণনা তো আছেই, তার যাত্রার বর্ণনা অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে আছে ওখানকার মহিলাদের মানে অন্দরমহলের কথা। তিনি একজন জাপানের পুত্রবধূ হয়েছিলেন বলেই তিনি জাপানি পরিবারের সঙ্গে ছিলেন এবং জাপানে মহিলাদের ক্ষেত্রটা কীরকম, জাপানের অন্দরমহলটা কীরকম, মেয়েদের সম্বন্ধে তিনি অনেক কিছু লক্ষ্য করেন এবং এত সুন্দরভাবে তিনি লেখেন বইটিতে যে বোঝা যায় তার পর্যবেক্ষণ ক্ষমতা কত ভালো ছিল। তিনি পরে জাপান থেকে আবার কলকাতায় আসেন এবং এখানে 1972 সালে পরলোক গমন করেন। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমার ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন বা আগের পর্বগুলি যারা মিস করেছেন তাদের জন্য কয়েকটি লিংক দেওয়া রইল। আর আপনাদের যদি সত্যি ভালো লাগে এই চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন।